নিজেরা নিজেরা কথা বলিস না। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের 21 দিনের টানা ফুল বুক ফিজিক্সের যে চ্যালেঞ্জটা সেটার দ্বিতীয় পর্বে। সো আজকে আমরা দেখবো আমাদের স্টুডেন্টদের জন্য যেটা জম সেই তরঙ্গ নিয়ে। ঠিক আছে, সো তোমরা সবাই চলে আসো, তারপর আমরা শুরু করবো। সো একটু দ্রুত চলে আসো, আর যারা চলে এসেছো মেনশন করতে থাকো। আমরা যদি একটু দেরি করে ফেলেছি, যাই হোক সমস্যা নাই, একটু দেরি না করলে হয় নাকি। একটু দ্রুত চলে আসো, খুব দ্রুত চলে আসো তোমরা। আর যারা চলে এসেছো কে কোন টিমের এবং কে কোন কলেজের সেটা কমেন্ট করতে জানাবে না। এবং যেহেতু 24 ঘন্টা পর তোমাদের সাথে দেখা, কাজেই অবশ্যই আমার জানা দরকার তোমরা কেমন আছো। সো জানিয়ে দাও কমেন্টে তোমরা কেমন আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই। সো খুব দ্রুত তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, টুক করে নিজেদের টাইমলাইন সহ বিভিন্ন গ্রুপে শেয়ার বাটনটা ক্লিক করে দাও এবং খাতা কলম নিয়ে বসে যাও আমাদের ফিজিক্সের জম তরঙ্গ চ্যাপ্টারটা পড়ার জন্য। ওকে, খুব দ্রুত তোমরা চলে আসো, আমরা আজকে পড়বো ফিজিক্সের জম তরঙ্গ চ্যাপ্টারটা। আশা করি সবাই চলে আসা শুরু করেছে। আমরা একটু অপেক্ষা করি, তোমাদের মেনশন এবং শেয়ারের জন্য একটু সময় দিই, তোমাদের সাথেই থাকি, তোমরাও আমাদের সাথে থাকবে। খুব দ্রুত একটু দুই হাতেই মেনশন করতে থাকো আর শেয়ার বাটনগুলো ক্লিক করতে থাকো, শেয়ার করতে থাকো সব গ্রুপে লাইভটা, যাতে করে তোমার ফ্রেন্ডরা দেখতে পারে, তোমার ফ্রেন্ডরা মিস যাতে না করে। একসাথে ফ্রেন্ডদের নিয়ে ক্লাস করতে অনেক মজা, একেবারে যেন অফলাইন ক্লাসের একটা ফিল চলে আসে। সো একটু দ্রুত মেনশন করতে থাকো, দ্রুত শেয়ার করতে থাকো, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, একটু দ্রুত মেনশন এবং একটু দ্রুত শেয়ার করতে থাকো, আমরা শুরু করে দিব। ওকে, সো আজকে আমরা পড়বো আমাদের 21 দিনের ফিজিক্স চ্যালেঞ্জের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গ, এবং তরঙ্গের আরও একটি পর্ব আছে। আজকে আমরা তরঙ্গের পর্ব 1 দেখব। আমরা কিন্তু আজকে ফুল তরঙ্গ নিয়ে কথা বলবো না, হতেও পারে যে আমরা আজকে তরঙ্গে ঢুকবোই না। আজকে আমরা তরঙ্গের আশেপাশে থাকবো। সো তরঙ্গের আশেপাশে থেকে এই তরঙ্গকে সহজ করব, এবং আগামী দিন আমরা করব কি তরঙ্গটার মূল পর্বে ঢুকবো। সো আজকে হচ্ছে আমাদের তরঙ্গের প্রথম পর্ব। তোমরা অলরেডি আসা শুরু করে দিয়েছো, আমি জানি নিশ্চয়ই। সো খুব দ্রুত তোমরা যারা এখন আসোনি চলে আসো। আমি একটু করে দেখি তোমাদের কি অবস্থা। সবাই আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছে। একটু দ্রুত সবাই চলে আসো, খুবই দ্রুত চলে আসো। কে কোন টিমের কোন কলেজের কেমন আছো জানাতে ভুলবে না, এবং সাথে মেনশন শেয়ার করতে থাকো, কেননা তোমরা জানো প্রতিদিন মনে করিয়ে দিই যে আমাদের এই ফ্রি সেবা এসএসসি 21 যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখবে মেনশন এবং শেয়ারে, তাদের জন্য থাকছে আকর্ষণীয় হেডফোন 3টি, এবং যারা পরীক্ষায় ভালো করবে তাদের জন্য থাকছে ইএস 991 প্লাস ক্যালকুলেটর। এবং আরও জানিয়ে দিই তোমাদেরকে, আমাদের এই ফ্রি সেবাটা হচ্ছে একটা 4 স্টেপ প্রিপারেশন, যেখানে প্রথম স্টেপটা হবে লাইভ ক্লাস করা, দ্বিতীয় স্টেপ হবে নোট করে সেটা শেয়ার করা আমাদের গ্রুপে, তৃতীয় স্টেপ হবে ফ্ল্যাশ বুকটা পড়া, এবং চতুর্থ স্টেপ হচ্ছে সেই পড়ার ফিডব্যাক পরীক্ষা হিসেবে দেওয়া, ফ্ল্যাশ এক্সাম দেওয়া। সো এখন আমরা শুরু করব বিসমিল্লাহ তরঙ্গের প্রথম পর্ব দিয়ে। তো একদম প্রথমে একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমরা ফিজিক্স পড়ছি, এবং ফিজিক্সের একদম বেসিক একটা টপিক নিয়ে আমি শুরু করব। ফিজিক্সের একদম বেসিক একটা জিনিস হচ্ছে ইকুয়েশন। তুমি দেখবা বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা হলো ফিজিক্স তোমার দরবারে সব ইকুয়েশনের খেলা, আর এক একটা ইকুয়েশন এক একটা ইকুয়েশন সেইভাবে প্রতিবন্ধী। ফিজিক্সের অধিকাংশ ইকুয়েশনই প্রতিবন্ধী। এই ইকুয়েশনের খেলা দিয়েই ফিজিক্সের খেলা। সো ইকুয়েশনের একটা কোর জিনিস, একটা বেসিক জিনিস যদি আমরা না জানি, সো আমাদের তরঙ্গ পড়াটা সার্থক হবে না, কঠিনই থেকে যাবে। সো আমরা একটু দেখবো সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ভিডিও সব কিছু ওকে কিনা। আলহামদুলিল্লাহ। তাহলে ফিজিক্সের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকুয়েশন, এবং ইকুয়েশনের একটা বেসিক দিয়ে শুরু করছি আমরা। সো ভালো করে খেয়াল করো, এটা শুধু তরঙ্গে নয়, এটা আমাদের পুরো ফিজিক্সে কাজে দিবে। ওকে, আমরা যখন বলি কেউ এক্স এক্সিস বরাবর আছে, কিংবা ওয়াই এক্সিস বরাবর আছে, কিংবা জেড এক্সিস বরাবর আছে, কিংবা এক্স ওয়াই জেড এক্সিস বরাবর আছে, এই যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, আমরা জানি আমাদের ফিজিক্সে 3টা মাত্র এক্সিস হতে পারে। শুধু ফিজিক্সে না, আমাদের পুরা ইউনিভার্সে 3টা মাত্র এক্সিস হতে পারে। কেননা 3টার বেশি কেন এক্সিস হতে পারে না? সহজ একটা ব্যাখ্যা হচ্ছে, প্রত্যেকটা এক্সিসের সাথে প্রত্যেকটা এক্সিস সমকোণে থাকতে হবে। এটা হচ্ছে এক্সিস হওয়ার শর্ত। যদি কেউ এই শর্তটা মেনে চলে তাহলে সে এক্সিসের মর্যাদা পাবে। প্রত্যেকটা এক্সিস যদি প্রত্যেকটা এক্সিসের সাথে সবার সাথেই 90তে থাকে, সমকোণে থাকে, তাহলেই কেবল তাকে এক্সিস বলা যাবে। অন্যথায় তাকে এক্সিস বলা যাবে না, তাকে অক্ষ বলা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এক্স এক্সিসের সাথে ওয়াই এক্সিস সমকোণে, ওয়াই এর সাথে জেড সমকোণে, জেড এর সাথে এক্স সমকোণে আছে। তিনজনের সাথে সমকোণে আছে, এক্স ওয়াই এর সাথেও সমকোণে, জেড এর সাথেও সমকোণে। আমরা যদি 3টা মার্কার দিয়ে ব্যাপারটাকে দেখাই তাহলে তুমি হয়তো বুঝতে পারবে, ফিল করতে পারবে। সো তোমাদেরকে ফিল করানোর জন্য আমি মার্কার দিয়ে আমার ব্যাপারটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সবাই একটু ভালো করে খেয়াল করো।
তোমরা দেখতে পাচ্ছ 3টে এক্সিস আছে এবং প্রত্যেকের সাথে সমকোণে আছে। সো এক্সিস হওয়ার শর্তটা কি ছিল? প্রত্যেকের সাথে সমকোণে থাকবে, তাহলে তাকে এক্সিসের মর্যাদা দেওয়া হবে। যদি একজনও সমকোণে না থাকে, একজনের সাথেও যদি সমকোণে না থাকে, সবার সাথে না, একজনের সাথেও না থাকলে সে এক্সিসের মর্যাদা পাবে না। তাহলে এই সূত্র অনুসারে 3-এর বেশি এক্সিস হওয়া সম্ভব না, এক্স ওয়াই জেড এর বেশি এক্সিস হওয়া এখানে সম্ভব না। কেন বেশি এক্সিস হওয়া সম্ভব না দেখো ভালো করে। যদি আমরা একটু কথা বলবো না মেন্টরসরা, যদি আমরা 4টে এক্সিস নিতাম, মনে করো আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া পৃথিবীর ইতিহাসে সবসময় 3টে এক্সিস কেন, এক্স ওয়াই জেড কেন, 4টা না কেন? ফিজিক্সে 4টে এক্সিস হলে সমস্যাটা কি? সমস্যাটা কি দেখো, 3-এর বেশি এক্সিস যদি হয় তাহলে কি হবে? আমরা দেখি যে আমরা 4টে এক্সিস নিয়ে কাজ করতেছি। মনে করো আরেকটা এক্সিসকে তুমি নিচের দিকে দিলে, আরেকটা এক্সিসকে তুমি যে কোনো একদিকে দিলে, নিচের দিকে দিলে, নিচের দিকে খালি আছে। সো আমাদের আরেকটা এক্সিস হচ্ছে আমাদের ঠিক নিচের দিকে। আমরা বিষয়টাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ভালো করে, আমরা 4টে এক্সিস নিয়ে কাজ করতেছি, 4টে এক্সিস নিয়ে। তাহলে একটা এদিকে, একটা এদিকে, একটা উপরে, আরেকটা মনে করো নিচের দিকে আমরা দিয়ে দিলাম আর কি। 4টে এক্সিস হলে কি সমস্যা হয় সেটা দেখাচ্ছি। সো দেখো, এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, সবার সাথে সবাই 90। শুধুমাত্র যে উপরে আছে এবং যে নিচে আছে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সো উপরেরটা আর নিচেরটা কিন্তু 90-তে নাই। অথচ আমি বলেছি সবার সাথে সবাইকে, সবার সাথে সবাইকে, সবার সাথে সবাইকে 90-তে থাকতেই হবে। একজনও যদি 90-তে না থাকে তাকে এক্সিস বলা যাবে না। তাহলে 4টা দিয়ে দিলে একজন 90-তে থাকে না, ফলে 4টে এক্সিস হতে পারে না। ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্সে এক্সিস হবে অলওয়েজ 3টা, একমাত্র 3টা দিয়েই সমকোণে থাকা সম্ভব। এবার চলে আসো, তাহলে আমরা বুঝতে পারলাম এক্সিসের বেসিক। আমি লিখে দিচ্ছি, এক্সিসের বেসিক হচ্ছে, এক্সিসের বেসিক বা এক্সিস কারা, এক্সিসের বেসিক শর্তটা কি? এক্সিস হওয়ার বেসিক শর্ত হচ্ছে সবার সাথে সবাইকে 90-তে থাকতে হবে, ব্যাস। তাহলে এক্সিস কাকে বলবো? দুটি কথার বেশি নয়, একটি হলে ভালো হয়। একটা কথাই বলবো, দুটি কথার বেশি নয়, একটি হলে ভালো হয়। সবার সাথে সবাই 90-তে থাকবে, তাহলে এক্সিস। যদি না থাকে এক্সিস না। ক্লিয়ার না ভেজাল আছে? এবার চলে আসো 2 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই এক্স ওয়াই জেড, এই এক্সিসগুলা মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্পেস। ফিজিক্সের ভাষায় এক্স ওয়াই জেড মিলে যা হয় সেটাকে আমরা বলি স্পেস। আমরা সবাই স্পেসে। বাবু তুমি কোথায়? আমি স্পেসে। তোমার জান কোথায়? স্পেসে। আমাদের জান কোথায়? এক্স স্পেসে। সকিনা, রহিমা, জরিনা, মকলেস কোথায়? সবাই স্পেসে। সবাই দেখো এক্স ওয়াই জেড এক্সিসের মধ্যেই আছে, সবাই স্পেসে। সো স্পেস বলতে এক্স ওয়াই জেড এক্সিসকে বোঝাচ্ছি, এক্স ওয়াই জেড এক্সিসকে বোঝাচ্ছি স্পেস বলতে। এবার চলে আসো, তাহলে আমাদের ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে স্পেস, আর ফিজিক্সের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম। টাইম বলতে তো যেটা যাচ্ছে, যেটা ফ্লো করতেছে, সময় যেটা যাচ্ছে, এই যে 9টা 20 হলো, এটা টাইম। তাহলে আমাদের ফিজিক্সের 2টা ইম্পর্টেন্ট ওয়ার্ড কি কি? একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে টাইম। আমাদের ফিজিক্সের 2টা ইম্পর্টেন্ট ওয়ার্ড কি কি? একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে টাইম। টাইমের মধ্যে কে আছে? টাইমের মধ্যে টি আছে, টি সময়। আর স্পেসের মধ্যে কে আছে? স্পেসের মধ্যে অনেকেই আছে, আমরা 2 জনের নাম নিচ্ছি। স্পেসের মধ্যে অনেকেই আছে, আমরা 2 জনের নাম নিচ্ছি। যেমন আমি এক্স এক্সিস বরাবর সরে গেলাম, তো আমি যদি এক্স এক্সিস বরাবর সরে যাই তাহলে আমার সরণ কত? আমার ডিসপ্লেসমেন্ট কত? এক্স। তাহলে এক্স এক্সিস বরাবর সরে গেলাম, আমার সরণ হচ্ছে এক্স, এটাই হবে আমার স্পেস। তাহলে এই যে আমরা সরণ, বেগ, ত্বরণ, বল, কাজ, সরণ, ত্বরণ, বেগ, বল, কাজ সবকিছু স্পেসের মধ্যে হচ্ছে। সরণ স্পেসের মধ্যে, বেগ স্পেসের মধ্যে, ত্বরণ স্পেসের মধ্যে হচ্ছে, বল কোথায় অ্যাপ্লাই করছি? স্পেসের মধ্যে। কোথায় কাজ করছি? স্পেসের মধ্যে। কোথায় শক্তি নির্গত হচ্ছে? স্পেসের মধ্যে। সবকিছু আমার স্পেসের মধ্যে হচ্ছে, স্পেস। আমি এক্সকেও স্পেস বলতে পারি, এরকম আর অনেক জিনিস আছে যাদেরকে আমরা স্পেস বলতে পারি। আচ্ছা, আবার অনুরূপভাবে মনে করো কেউ একটা কোণ উৎপন্ন করলো, কেউ একটা কোণ উৎপন্ন করলো, থিটা কোণ। এই কোণটাও কিন্তু স্পেস উৎপন্ন করছে, তাই না? কোণটা কোথায় উৎপন্ন করছে? স্পেসে। তাই কোণটাকেও আমরা বলতে পারি স্পেস। তাহলে আমরা আমাদের আজকে এই যে তরঙ্গের পর্ব 1, তরঙ্গ বোঝার জন্য আমার 2 জনকে দরকার।
একজন হচ্ছে এক্স কে, আরেকজন হচ্ছে থিটা কে, এবং তারা কোথায় আছে? তারা স্পেসে আছে। সো আমি বাকিদেরকে মুছে দিচ্ছি। তরঙ্গ বোঝার জন্য, তরঙ্গ যদি তুমি একদম ফিল করতে চাও, একদম সহজভাবে বুঝতে চাও, তাহলে তোমার এই জিনিসটা জানা দরকার। তাহলে স্পেসে কারা কারা আছে? ও মনু, স্পেসে কারা কারা আছে? এক্স আছে, থিটা আছে, আরও অনেকে আছে। আমরা দুইজনের নাম নিলাম, এক্স এবং থিটা। আর টাইমের মধ্যে একজনের নাম নিলাম, সে হচ্ছে টি, এবং টাইমের মধ্যে ও একজনই আছে, টাইমের মধ্যে একজন, ওর একক আধিপত্য। কিন্তু এখানে অনেকেই আছে, দুজনের নাম নিলাম, একজন এক্স একজন টি। আচ্ছা, ফিজিক্সের যত ইকুয়েশন আছে, এই ফিজিক্সে যত ইকুয়েশন আছে, সবগুলো ইকুয়েশন হয় স্পেসের উপর ডিপেন্ড করবে, না হয় যত ইকুয়েশন আছে সবগুলা টাইমের উপর ডিপেন্ড করবে, আর না হয় যত ইকুয়েশন আছে সবগুলা স্পেস এবং টাইম দুটার উপর একসাথে ডিপেন্ড করবে। ব্যাস, আর বেশি কিছু না। ফিজিক্স আর কিছু হইতে পারে না, ফিজিক্সে এটার বাইরে আর কিছু হতে পারে না। হয় আমার ইকুয়েশনগুলা স্পেসের উপর ডিপেন্ড করবে, না হয় টাইমের উপর ডিপেন্ড করবে, না হয় স্পেস এবং টাইমের উপর ডিপেন্ড করবে। হয় স্পেসের উপর, শুধু স্পেসের উপর, আর কারো উপর না, অথবা শুধু টাইমের উপর ডিপেন্ড করতেছে, আর কারো উপর না, আর না হয় দুইটার উপরই ডিপেন্ড করে। একটু পরে আমরা সেই ব্যাপারগুলোকে একদম পান্তাবাদ করে দিব, তোমাদেরকে একটু সময় দিতে হবে। এটাই হচ্ছে একেবারে বেসিক জিনিসটা। তরঙ্গ আমরা কেন বুঝি না? কারণ আমরা এই জিনিসটা বুঝি না। তরঙ্গ আমরা কেন বুঝি না? কারণ আমরা এই বেসিক জিনিসটা বুঝি না। যদি কেউ এই বেসিক জিনিসটা বুঝে যায়, তাহলে হচ্ছে তার পুরো তরঙ্গ সহজ। তো আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল করো, আরেকবার রিপিট করছি, ভালো করে খেয়াল করো। ফিজিক্সের যত ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন হয় স্পেসের উপর ডিপেন্ড করবে, না হয় টাইমের উপর ডিপেন্ড করবে, না হয় স্পেস এবং টাইমের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, স্পেস বলতে আরও ভালো বোঝা যায়, টাইমের উপর যেটা ডিপেন্ড করে না সেটাই স্পেস, টাইম বাদ দিলে যেটা হয় সেটাই স্পেস। ফিজিক্সে আছেই দুইটা জিনিস, স্পেস টাইম। টাইমের উপর যেটা ডিপেন্ড করে না সেটাই স্পেস টাইম। আল্লাহ দুইটা জিনিস বানাইছে, একটা স্পেস বানাইছে আর একটা টাইম বানাইছে। স্পেস এবং টাইম দিয়েই কিন্তু আমাদের পুরো দুনিয়াটা। ওকে, ঠিক আছে, আমরা এই বিষয়টা মাথায় রেখে আমাদের মূল ক্লাস শুরু করব। তোমাদেরকে বেসিক জিনিসটা আমি দিয়ে দিলাম, এবার মূল ক্লাসটা শুরু করা যাক। ওকে, ঠিক আছে, তাহলে আমি মুছে ফেলছি। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করো, নোট করো, কেননা একদিনেই একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, এবং এই একদিনে যদি মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাস করো, তোমার পুরো টেস্ট পরীক্ষার জন্য কোপাকুপি প্রিপারেশন, একেবারে পুরো কোপাকুপি প্রিপারেশন। সো খুবই মনোযোগ দিয়ে ক্লাস করো, 1 ঘন্টা পরে তুমি বুঝতে পারবে তোমার একটা চ্যাপ্টার একেবারে আলহামদুলিল্লাহ শেষ। ওকে, ঠিক আছে, এবার আসো মজার টপিকসে। শুরু করতেছি। দেখো, তরঙ্গের পর্ব 1। সবাই মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো যদি ভালো লাগে আমার কথাগুলা। এখন আমরা দেখব কণার নাচানাচি, ড্যান্স। কণা এখন ড্যান্স দিবে। যদি একটি কণা নাচানাচি করে, আর যদি একাধিক কণা নাচানাচি করে, তাহলে কয়টা ঘটনা ঘটতে পারে এখানে? 2টা ঘটনা ঘটতে পারে এখানে। কয়টা ঘটনা ঘটতে পারে এখানে? আচ্ছা, ব্লার হলে আমি একটু করে অপেক্ষা করি, এরপর আবার ঠিক হয়ে যাবে সেটা। ওকে, ঠিক হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু করে রিপিট করে দিচ্ছি আমার এই অংশটা, যেটা ব্লার হলো সেটাকে একটু রিপিট করে দিচ্ছি। দেখো ভালো করে সবাই, কণার নাচানাচি। কণা, মনে করো আমি একটা কণা, তা আমি নাচানাচি করতেছি, এটাকে বলছি কণার নাচানাচি। তাহলে কণার নাচানাচি, এই কণার নাচানাচিটা 2 ধরনের হতে পারে। একটা কণা নাচতে পারে, অনেকগুলা কণা নাচতে পারে। শুধু একটি কণা নাচানাচি করবে, শুধু একটা পার্টিকেল নাচানাচি করবে, এটা হতে পারে। অথবা অনেকগুলা কণা একসাথে নাচানাচি করবে, এটা হতে পারে। তাহলে কণার নাচানাচি কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। কণার নাচানাচি কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। একটা কণা নাচানাচি করবে, অনেকগুলা কণা নাচানাচি করবে। একটা কণা নাচানাচি করবে, অনেকগুলা কণা নাচানাচি করবে, শেষ। যদি একটা কণা নাচানাচি করে, শুধু একটা কণা নাচানাচি করে, তাকে বলবো আমরা সরল ছন্দিত স্পন্দন।
ইংলিশে বলবো সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে বলবো যাকে SHM। তাহলে সরল ছন্দিত স্পন্দন কাকে বলবো? যদি একটা কণা নাচানাচি করে। আর যদি একাধিক কণা নাচানাচি করে তো শেষ, তাকে বলবো তরঙ্গ বা ওয়েভ। যদি একটা কণা নাচানাচি করে তাকে বলবো সরল ছন্দিত স্পন্দন, আর যদি একাধিক কণা নাচানাচি করে তাকে বলবো তরঙ্গ। আচ্ছা, একটু মেন্টসরা বাইরে নয়েজ আসতেছে, নয়েজগুলো একটু অফ করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আরেকবার বলছি, কণার নাচানাচি, যদি একটা কণা নাচানাচি করে তাকে বলবো সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। আর যদি একাধিক কণা নাচানাচি করে তাকে বলবো তরঙ্গ। এই সরল ছন্দিত স্পন্দনটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 8, আর এই তরঙ্গটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 9। এই কারণেই চ্যাপ্টার 8-এর পরে চ্যাপ্টার 9 দিয়েছে, কারণ তুমি দেখতেই পাচ্ছ, তুমি যদি একাধিক কণা বুঝতে চাও তাহলে তোমাকে একটি কণার নাচানাচি বুঝতে হবে। তুমি যদি তরঙ্গ বুঝতে চাও তোমাকে অবশ্যই সরল ছন্দিত স্পন্দন বুঝতে হবে। তুমি একাধিক কণা কখনোই বুঝবা না যদি একটা কণার নাচানাচি না বুঝো। তুমি কখনোই তরঙ্গ বুঝতে পারবে না যদি তুমি সরল ছন্দিত স্পন্দন না বুঝো, কেননা সরল ছন্দিত স্পন্দন থেকেই তরঙ্গের জন্ম। একটা কণার পাশে আরেকটা কণা বসাই দিলেই তরঙ্গ হয়ে যায়। সরল ছন্দিত স্পন্দনের পাশে আরেকটা সরল ছন্দিত স্পন্দন বসাই দিলেই তরঙ্গ হয়ে যায়। তাহলে তরঙ্গ বুঝতে হলে সরল ছন্দিত স্পন্দন বুঝতে হবে। এটা একটি কণা আর এটা একাধিক কণা। একটি কণা হলে সরল ছন্দিত স্পন্দন, একাধিক কণা হলে তরঙ্গ। এই সিম্পল বেসিক আজকে আমাদের মাথায় না থাকার কারণে আমরা বুঝি না আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি। ফিজিক্স সহজ আর ফিজিক্স রিলেটেড সব এক জায়গায় আছে, জাস্ট এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা সব বিচ্ছিন্ন করে ফেলি, এলোমেলো করে ফেলি। আসলে এই দুইটা চ্যাপ্টার একই জিনিস। আমরা না বোঝার কারণে আমরা অনেকেই দেখেছি আমি যে এই চ্যাপ্টার শুরু না করে আগে এই চ্যাপ্টার শুরু করে তারপর এই চ্যাপ্টার পরে। ওরে গাদা, 10 তলা আগে উঠে তারপর নিচতলায় আসা হবে না ভাই, আগে এটা শেষ করো তারপর এটা শুরু করো। ওকে, সো আমরা আমাদের এখানেই তরঙ্গকে দুইটা পর্বে ভাগ করেছি। আবার বলছি, এখানে তরঙ্গকে দুইটা পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সরল ছন্দিত স্পন্দনটা দেখানো হবে, একটি কণার নাচানাচি দেখানো হবে। একটি কণার নাচানাচি যদি আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একাধিক কণার নাচানাচি পড়ব। আগে একটা কণার নাচানাচি বুঝবো, তারপর একাধিক কণার নাচানাচিতে আমরা যাব। এবার চলে আসো, আমরা কিভাবে বুঝবো কোন একটা কণা সরল ছন্দিত স্পন্দন আছে কি নাই? তাহলে সরল ছন্দিত স্পন্দন বোঝার উপায় কি? সরল ছন্দিত স্পন্দন বোঝার উপায় কি? একটা শর্টকাট বলবো, দুটি কথার বেশি নয়, একটি হলে ভালো হয়। একটা কথা দিয়ে শেষ করে দিব, সেটি হচ্ছে, ভালো করে খেয়াল করো, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। এটা তোমরা 9-10 থেকে শুনে আসছো, খুবই সিম্পল একটা কথা, বাট সিম্পলের ভিতর গর্জিয়াস। আরেকবার বলছি, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন চেনার উপায়। সরল ছন্দিত স্পন্দন চেনার উপায় কি? অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। তো ভাই এই ধরনের কি আছে? ওই যে দেখো, সেলাই মেশিনের সুইটা দেখো, একবার নিচে যায় একবার উপর উঠে আসে, একবার নিচে যায় আরেকবার উপর উঠে আসে। তাহলে সেলাই মেশিনের সুইটা দেখো, এই একবার নিচে যায় আরেকবার উপর উঠে আসে, একবার নিচে যায় আরেকবার উপর উঠে আসে। তাহলে সেলাই মেশিনের সুই হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন। একটি স্প্রিনের কথা চিন্তা করো, একটি স্প্রিন একবার প্রসারিত হচ্ছে আরেকবার সংকুচিত হচ্ছে, একবার এক্সপানশন আরেকবার কন্ট্রাকশন। তাহলে একবার সংকুচিত আরেকবার প্রসারিত, একবার নিচে একবার উপরে। সোজা কথাই যদি বলি, একবার উপরে সো আপ, আরেকবার নিচে সো ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউনস, এটাকে বলা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস। একবার উপরে একবার নিচে, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে গেলেই সরল ছন্দিত স্পন্দন। তাহলে এই ধরনের কি আছে? সেলাই মেশিনের সুই, স্প্রিনের গতি, এরপর দোলনা, এরপর সরল দোলক একবার যেদিকে যায় আরেকবার তার বিপরীতে যায়, একবার ডানে গেলে আরেকবার বামে যায়। এই ধরনের গতি আর কি আছে? এই ধরনের গতি আছে দোলনা। আমরা যে ছোটবেলায় দোলনা চড়ছি, দোলনা একবার উপরে যায় আবার ওই সাইড উপরে যায়। তাহলে সবসময় মনে রাখবা, অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীতে যায়, সেটা সরল ছন্দিত স্পন্দন হবে। সরল ছন্দিত স্পন্দন চিনতে পারলাম, কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলে রাখি,
একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যত ধরনের সরলচন্দ্রিত স্পন্দনের কথা বলেছি এবং পৃথিবীর ইতিহাসে যত ধরনের সরলচন্দ্রিত স্পন্দন আছে, পৃথিবীর ইতিহাসে যত ধরনের সরলচন্দ্রিত স্পন্দন আছে, সব ধরনের সরলচন্দ্রিত স্পন্দন কিন্তু আলটিমেটলি বৃত্তাকার গতি। তাহলে আমি একটা কথা বলবো, একটা আসমানি লাইন বলবো, এবং এই আসমানি লাইনটাই হচ্ছে আমাদের সব। এ তরঙ্গ বলো, এ সরলচন্দ্রিত স্পন্দন বলো, এ ফিজিক্স বলো, সবকিছু হচ্ছে একটা আসমানি লাইন। সেটা কি? সেটা হচ্ছে সব ধরনের সরলচন্দ্রিত স্পন্দন বৃত্তাকার গতি, সব ধরনের সরলচন্দ্রিত স্পন্দন বৃত্তাকার গতি, সব ধরনের সরলচন্দ্রিত স্পন্দন বৃত্তাকার গতি। ভাইয়া কিভাবে? শুধুমাত্র অর্ধেক একটা লাইন বলবো, আধদান একটা লাইন বলবো, দেখো ভালো করে। সবাই কিছুক্ষণ পর পর তার আগের জায়গায় ফিরে আসছে, সবাই কিছুক্ষণ পর পর তার আগের জায়গায় ফিরে আসছে, সবাই কিছুক্ষণ পর পর তার আগের জায়গায় ফিরে আসছে। কেউ যদি কিছুক্ষণ পর পর একইভাবে আগের জায়গায় ফিরে আসে, কেউ যদি কিছুক্ষণ পর পর একইভাবে আগের জায়গায় ফিরে আসে, কেউ যদি কিছুক্ষণ পর পর একইভাবে আগের জায়গায় ফিরে আসে, তাহলে সে অবশ্যই বৃত্তাকার গতি। কারণ একমাত্র বৃত্তের ক্ষেত্রে কিছুক্ষণ পর পর আগের জায়গায় ফিরে আসা সম্ভব, কিছুক্ষণ পর পর আগের জায়গায় ফিরে আসা সম্ভব। তাহলে কেউ যদি কিছুক্ষণ পর পর আগের জায়গায় ফিরে আসে, বুঝতে হবে সে বৃত্তাকার গতি, কোনো না কোনোভাবে সে বৃত্তাকার গতি। আমরা কোনো না কোনোভাবে তাকে তার গতিপথ যদি আঁকি বা তার গতি বিশ্লেষণ করলে সে বৃত্তাকার গতি হয়ে যাবে। কেননা কিছুক্ষণ পর পর সে ফিরে আসছে, এই কিছুক্ষণ পর পর আবার আগের ভাবে ফিরে আসবে, কিছুক্ষণ পর পর আবার আগের জায়গায় ফিরে আসবে, একমাত্র বৃত্তের ক্ষেত্রে সম্ভব। বৃত্ত ছাড়া আর কারো ক্ষেত্রে একইভাবে ফিরে আসা সম্ভব না। তুমি যদি একটা ত্রিভুজ নাও, ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো একইভাবে তুমি ফিরে আসতে পারবে না, ভিন্নভাবে তুমি ফিরে আসবে। তুমি যদি চতুর্ভুজ নাও, চতুর্ভুজের ক্ষেত্রে তুমি একইভাবে ফিরে আসতে পারবে না, ভিন্নভাবে ফিরে আসবে। একমাত্র বৃত্ত যেখানে তুমি একইভাবে ফিরে আসতে পারবে, বার 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 একইভাবে তুমি ফিরে আসতে পারবে। তাই একইভাবে ফিরে আসলে, একইভাবে কিছুক্ষণ পর পর ফিরে আসলে সেটা বৃত্তাকার গতি হবে কোনো না কোনোভাবে। তাহলে আমাদের আসমানি লাইনটা কি? সকল সরলচন্দ্রিত স্পন্দনই এক ধরনের বৃত্তাকার গতি। এই আসমানি লাইন থেকেই যার জন্ম, সে হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দন এবং তরঙ্গের ইকুয়েশনের জন্ম। এই লাইনটা যারা বুঝবে না তারা সামনের পথ বুঝতে পারবে না, আর এই লাইন যে বুঝে যাবে সব ধরনের সরলচন্দ্রিত স্পন্দন হচ্ছে বৃত্তাকার, সে সামনের পথটা বুঝতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমি একটু রিপিট করছি আমার পুরো জিনিসটা, তারপর আমি মুছে দিচ্ছি বোর্ডটা। সো ভালো করে খেয়াল করো। একটা কণা হলে সরলচন্দ্রিত স্পন্দন, একাধিক কণা হলে তরঙ্গ। সরলচন্দ্রিত স্পন্দন চেনার উপায়, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীতে। সকল ধরনের সরলচন্দ্রিত স্পন্দন আলটিমেটলি বৃত্তাকার গতি। কেন? কারণ হচ্ছে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর একইভাবে সে আগের জায়গায় ফিরে আসছে, যেটা একমাত্র বৃত্তের ক্ষেত্রে সম্ভব, কিছুক্ষণ পরপর আগের জায়গায় ফিরে আসা। তাই সকল সরলচন্দ্রিত স্পন্দন বৃত্তাকার গতি। এই ছিল আমাদের প্রথম অংশটা। এবার আমরা দ্বিতীয় অংশে যাব। সো দ্বিতীয় অংশটা ভালো করে খেয়াল করো। এবার তোমরা মেনশন এবং শেয়ার করতে থাকো অনেক বেশি, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল। সো এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের সমীকরণটা আমরা দেখব, সরলচন্দ্রিত স্পন্দনের সমীকরণ। সো ভালো করে খেয়াল করো, একদম ফিল দিয়ে দেখব, একবারেই মাথার মধ্যে সেট করব যেন আর কখনো পড়তে না হয় ইনশাল্লাহ। এবং বেশি কথা বলবো না, একটি কথাই যথেষ্ট। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে সরলচন্দ্রিত স্পন্দন। ওকে, দেখো সরলচন্দ্রিত স্পন্দন। আমি দুইটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। আবার আরো একটা বৃত্ত আঁকলাম আমার সুবিধার জন্য, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। প্রশ্ন, কেন বৃত্ত আঁকলেন? উত্তর একটাই, একটু আগে বলছি, সকল সিম্পল হারমোনিক মোশন সংক্ষেপে লিখছি কি ধরনের গতি? বৃত্তাকার গতি। তাই বৃত্ত এঁকেছি। আগেই বললাম এই লাইনটা যারা বুঝবে ভবিষ্যৎ পথ তারা পুরাটা বুঝতে পারবে। সকল সরলচন্দ্রিত স্পন্দন কোনো না কোনোভাবে বৃত্তাকার গতি, তাই বৃত্ত এঁকেছি। এবার দুটি কণা নিব। একটা কণা নিলাম এ জায়গায় 1 নাম্বার কণা, আরেকটি কণা নিলাম এই জায়গায় 2 নাম্বার কণা। দুটি কণা নিব, একটা কণা হচ্ছে এই জায়গায় 1 নাম্বার কণা, আরেকটা কণা হচ্ছে এই জায়গায় 2 নাম্বার কণা। আচ্ছা, এই কণাগুলা ঘুরবে, এই বৃত্তাকার পথ ঘুরে আসবে, এই বৃত্তাকার পথ ঘুরবে।
তাহলে এই কণাগুলোকে কোন ধরনের কণা বলা যাবে? সরল চন্দ্রিত স্পন্দনের কণা বলা যাবে। কেন? কারণ প্রত্যেকটা সরল চন্দ্রিত স্পন্দনই হচ্ছে বৃত্তাকার গতি। তাহলে বৃত্তে যারা ঘুরে আসে তারা আলটিমেটলি কোনো না কোনোভাবে সরল চন্দ্রিত স্পন্দন বলা যাবে। তাহলে সরল চন্দ্রিত স্পন্দন আর বৃত্তাকার গতিকে আমরা এক করে ফেলছি। তাহলে আমরা দুইটা কণা নিলাম, এর হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের কণা। এবার আমাদের সুবিধার্থে আমি একটা কণাকে ওই পাশের বৃত্তে নিয়ে গেলাম, যাতে ওর সাথে ওর কোনো কি না হয়, কনফিউশন তৈরি না হয়। তাই ইচ্ছে করে আমরা দুইটা কণাকে দুইটা বৃত্তাকার পথে রাখলাম, অর্থাৎ দুইভাবে দেখাচ্ছি আর কি। দুইজনের জন্য দুইটা বৃত্তকে দেখাচ্ছি, তারা কিন্তু একই পথে ঘুরতেছে। আমি তাদেরকে বোঝার সুবিধার্থে দুইটা বৃত্ত দেখাচ্ছি, 1 নাম্বার কণা, 2 নাম্বার কণা। তাহলে কি করেছি? সকল সরলচন্দ্রিত স্পন্দন বৃত্তাকার গতি, তাই বৃত্ত এঁকেছি এবং কণা নিয়েছি সরল চন্দ্রিত স্পন্দনের কণা। ওকে, এবার চলে আসো, আল্লাহ দেখি আমাদেরকে কিভাবে বোঝার তৌফিক দান করে দেখি। ওকে, এবার আসো। প্রত্যেক দিন আমার সাথে মাইক্রোফোন খুব খেলা করে। আচ্ছা, যাই হোক। ওকে, সো এবার দেখো, এই কণাটা একটু করে ঘুরে আসলো, একটু করে ঘুরে এ জায়গায় আসলো। সো এই জায়গায় কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই কণাটা একটু করে ঘুরে এ জায়গায় আসলো, থিটা কোণ উৎপন্ন করলো। কত কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, নাইস, খুবই সুন্দর। একই সাথে এই কণাটাও ওই থিটা পরিমাণ ঘুরে আসলো, একই পরিমাণ ঘুরে এ জায়গায় আসলো। কত কোণ উৎপন্ন করলো? সে থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে দেখো, 1 নাম্বার কণা এবং 2 নাম্বার কণা ভিন্ন ভিন্ন পজিশন থেকে, একজন এই জায়গা থেকে আরেকজন এই জায়গা থেকে থিটা পরিমাণ ঘুরে আসলো, থিটা পরিমাণ ঘুরে আসলো। ওকে, তাহলে থিটা পরিমাণ ঘুরে আসলো, থিটা পরিমাণ ঘুরে আসলো। এবার দেখো, আমি যদি বলি যে এই কণাটা এক্স এক্সিস বরাবর, কে বরাবর? এক্স এক্সিস বরাবর। কে বরাবর? এক্স এক্সিস বরাবর। কে বরাবর? এক্স এক্সিস বরাবর। কতটুকু সরে গেছে? কতটুকু সরে গেল? কতটুকু সরে গেল? আমি সেটা প্রশ্ন করেছি তোমাকে। তাহলে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর এই কণাটা এখানে ছিল, এখন সে সরে এই জায়গায় আসছে। তাহলে এখন সে এই জায়গায় আসছে এক্স এক্সিস বরাবর, তাহলে সে এইটুকু সরে গেছে। এই এক্স এক্সিস বরাবর যেটুকু সরছে তাকে আমরা বললাম এক্স। তাহলে একটা কণা এক্স এক্সিস বরাবর যেটুকু সরে গেল তাকে আমরা বলছি এক্স। আমরা আপাতত 2 নাম্বার চিত্রের কথা মাথায় রাখবো না, একটা চিত্র বিশ্লেষণ করি, এটাকে আমরা বিশ্লেষণ করি। 1 নাম্বার চিত্র বিশ্লেষণ করি। এই কণাটা থিটা পরিমাণ সরে আসছে, এতে করে সে এক্স এক্সিস বরাবর কি পরিমাণ সরে গেল? এক্স এক্সিস বরাবর সে এক্স পরিমাণ সরে গেছে। এই জায়গা হতে দেখো না, এই জায়গা হতে এই জায়গায় চলে আসছে। ওকে, ঠিক আছে। এরপরে এই কণাটা সর্বোচ্চ কি পরিমাণ সরতে পারে? এই কণাটা সর্বোচ্চ এক্স এক্সিস বরাবর কি পরিমাণ সরতে পারে? এবার আমার প্রশ্ন হচ্ছে এই কণাটা এক্স এক্সিস বরাবর সর্বোচ্চ কি পরিমাণ সরতে পারে? তুমি দেখো, এই কণাটা সরতে 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 একসময় হয়তো এই জায়গায় চলে আসবে, রাইট? এই জায়গায় চলে আসবে। তাহলে এই কণাটা এর চেয়ে বেশি কিন্তু যেতে পারে না, সে আবার কিন্তু সরতে সরতে এই জায়গায় আসবে, আস্তে আস্তে সে এদিকে যাবে, এদিকে যাবে। তাহলে কণাটা কিন্তু বৃত্তের বাইরে যেতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কণাটা বৃত্তের বাইরে যেতে পারে না, তাহলে সে সর্বোচ্চ কি পরিমাণ আসতে পারে এক্স এক্সিস বরাবর? সে সর্বোচ্চ, এই কণাটা সর্বোচ্চ এক্স এক্সিস বরাবর এইটুকু আসতে পারে, মানে বৃত্তের ব্যাসার্ধের সমান সে আসতে পারে। এই একটা কণা সবসময় মনে রাখবা, এক্স অথবা ওয়াই এক্সিস বরাবর একটা কণা সর্বোচ্চ যেটুকু, লিখে রাখো, সরতে পারে সেটাকে বলছি বিস্তার বা অ্যামপ্লিটিউড। একটা কণা সেটা এক্স এক্সিস হতে পারে, সেটা ওয়াই এক্সিস হতে পারে, শুধু এক্স এক্সিস না, শুধু ওয়াই এক্সিস না, এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। এক্স অথবা ওয়াই এক্সিস বরাবর সর্বোচ্চ যে পরিমাণ সরতে পারে একটা কণা, ম্যাক্সিমাম, সেটা হচ্ছে বিস্তার, অ্যামপ্লিটিউড অথবা রেঞ্জ। তাহলে একটা কণা সর্বোচ্চ তার বৃত্তের ব্যাসার্ধের সমান সরতে পারে। এই বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আমরা সবাই জানি 9-10 থেকে, সেটাকে আমরা এ বলছি। সো এটা যদি এ হয় তাহলে এটা কত হবে?
এটা যদি এ হয় তাহলে এটা কত হবে? এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা এ হলে এটাও এ হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এটা এ হলে এটাও এ হবে, কারণ এটাই তার সর্বোচ্চ, এটাই ব্যাসার্ধ, এটাই তার সর্বোচ্চ। তাহলে আমরা দুইটা কথা বুঝতে পারলাম, বেশি কথা বোঝার দরকার নাই, জাস্ট দুইটা কথা বুঝো। আমরা বিস্তারটা মুছে দিলাম, চিত্রটাও মুছে দিলাম। আমরা এখন জাস্ট দুইটা কথা বুঝবো, বেশি না, দুটি কথা। দেখো ভালো করে, দুইটা কথা আমরা এখন বুঝবো। এ কোণটা থিটা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এক্স, এই এক্স এ থিটা। আচ্ছা, এটা যদি থিটা হয় এই কোণটা কি হবে? একান্তর কোণ। এটার সাথে এটা একান্তর কোণ, তাহলে এটা থিটা হলে এই কোণটা কি হবে? থিটা হবে। কেন? একান্তর কোণ। তাহলে এটা মুছে দাও, দিলাম মুছে। তাহলে এই কোণটা থিটা হলে এটাও থিটা, আমি একটা রাখলাম, একান্তর কোণ। শেষ, শেষ, খেলা শেষ, সব খেলা শেষ করে দিছে একেবারে। জাস্ট কিছু বলি না আমি, খেলা শেষ হয়ে গেছে। এক্স এক্সিস বাবর কি পরিমাণ সরছে? এক্স বললাম। সর্বোচ্চ কি পরিমাণ সরতে পারে? বিস্তার, অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড থেকে এ বললাম। আর কত কোণ? একান্তর কোণ হওয়ার কারণে থিটা বললাম। খেলা শেষ। তুমি আমাকে বলো, ট্রাইগোনোমেট্রিতে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ এক্স বাই এ। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ কে এ পাশে পাঠাই দাও, তাহলে এক্স সমান এ সাইন থিটা। শেষ নয়, শেষ নয়, আমার খেলা এত তাড়াতাড়ি শেষ নয়। জানা জিনিস থেকে তোমাকে কোথায় যে নিয়ে যাব, ইউ কান্ট ইমাজিন। জানা জিনিস থেকে কোথায় যে নিয়ে যাবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখো বাবু, ডালের মজা নিচে, উপরে সব পানি। পানি খাচ্ছ যে এখন, ডালের পানি খাচ্ছ তুমি, মজা পাও না এখন, ডাল তো সব নিচে। দেখো ভালো করে, তাহলে এক্স সমান এ সাইন থিটা। পাশেও একটা চিত্র আছে, ভুলে গেলে চলবে না। ও কিন্তু তোমাদের দিকে দেখে আছে, কখন ওকে নিয়ে অ্যানালাইসিস করব। পাশেও কিন্তু একটা চিত্র আছে, এই কণাটা এখান থেকে শুরু হয়েছে, পাশে একটা চিত্র আছে। তো তোমাদেরকে একটা জিনিস জানাই রাখি, আমরা বেসিক্যালি প্রথম দিকে এই ওয়াই এক্সিসকে সাম্য অবস্থা ধরে নিয়েছি। তাহলে আমাদের সাম্য অবস্থা হচ্ছে কোনটা? আমাদের সাম্য অবস্থা হচ্ছে ওয়াই এক্সিস, অর্থাৎ কণাটা শুরুতে যেখানে ছিল সেটা হচ্ছে সাম্য অবস্থা, কণাটা শুরুতে যেখানে ছিল সেটা হচ্ছে সাম্য অবস্থা। আমরা সাম্য অবস্থা ধরছি, কণার শুরুর অবস্থান ওয়াই এক্সিস বরাবর, ওইটাকে আমরা ধরেছি সাম্য অবস্থান। তো 1 নাম্বার চিত্রে কণাটা সাম্য অবস্থান থেকে সরে গেছে থিটা কোণে, কিন্তু 2 নাম্বার চিত্রে পার্থক্যটা কোথায়? তোমরাই বলো, আমি বলবো না। 2 নাম্বার চিত্রে কণাটা শুরু করছে এই জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে কণার শুরু। তার মানে কণা কিন্তু সাম্য অবস্থান থেকে শুরু করে নাই, কণা কিন্তু সাম্য অবস্থান থেকে শুরু করে নাই 2 নাম্বার চিত্রে, সে কিন্তু একটু পরে শুরু করছে। সাম্য অবস্থান থেকে সে একটু সরে তারপর শুরু করছে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার চিত্র কেন এঁকেছি? একটা সাম্য অবস্থান থেকে শুরু করছে আর একটা সাম্য অবস্থান থেকে শুরু করে নাই। আর আমাদের ফিজিক্সে দুইটা ঘটনাই ঘটবে, হয় সাম্য অবস্থান থেকে শুরু হবে, না হয় সাম্য অবস্থান থেকে শুরু হবে না। তাই আমাকে দুইটাই আঁকতে হবে, দুইটাই দেখতে হবে অ্যানালাইসিস করে। তাহলে একটা সাম্য অবস্থান থেকে শুরু করলে কি হয় সেটা দেখেছি, এবার দেখব সাম্য অবস্থান থেকে শুরু না করলে কি হয় সেটা। রেডি? প্রস্তুত? ওকে ভাইয়া, দেখো সবাই মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। সো এই কণাটা আগে থেকেই কিছু সরে গেছে সাম্য অবস্থান থেকে, যে পরিমাণ সরছে তাকে আমরা বললাম ডেল্টা। কেন তাকে ডেল্টা বললেন? ব্যাখ্যা আছে। যে পরিমাণ আগে থেকে সরে গেছে সেটাকে বললাম ডেল্টা, যে পরিমাণ আগে থেকে সরে গেছে সেটাকে বললাম ডেল্টা। ফিজিক্সে যে কোনো চেঞ্জকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, ফিজিক্সে যে কোনো চেঞ্জকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের সাম্য অবস্থান থেকে সে আগে থেকে কতটুকু চেঞ্জ হলো, তার আগে থেকে সে কেমন চেঞ্জ হলো, সে ডেল্টা পরিমাণ চেঞ্জ হয়ে গেল, সেজন্য আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করেছি। সাম্য অবস্থান থেকে সে আগে থেকেই ডেল্টা পরিমাণ চেঞ্জ হয়ে আছে, তাহলে আমার সাম্য অবস্থান থেকে সে কতটুকু আছে? ডেল্টা পরিমাণ সরে আছে। এটা এস এর মতো মনে হচ্ছে, যদি আমি একটু মুছে আঁকি, ডেল্টা আগে থেকেই সে ডেল্টা পরিমাণ সরে আছে, সাম্য অবস্থায় নাই সে, আগে থেকেই কিছু দূর আছে সে। এবার যাওয়া শুরু করলো সে
থিটা পরিমাণ গেল, এবার আরও থিটা পরিমাণ গেল। এবার তাহলে আমি যদি তাকে প্রশ্ন করি সাম্য অবস্থান থেকে মোট টোটাল কি পরিমাণ সরছে, কত কোণ উৎপন্ন করছে, সাম্য অবস্থান থেকে মোট টোটাল কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, তাহলে তুমি বলবা থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা। তাহলে সাম্য অবস্থান থেকে সে মোট কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, থিটা প্লাস ডেল্টা। তাহলে আমি জাস্ট কিছুই করব না, শেষ খেলা। তাহলে আমার যদি সাম্য অবস্থান থেকে শুরু না করে, তাহলে তার জন্য সূত্র হবে কি, দেখো সাইন থিটা সমান ছিল এক্স বাই এ, এখন থিটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সে এখন থিটা কোণ উৎপন্ন না করে থিটা প্লাস ডেল্টা উৎপন্ন করায়, এখন সূত্র হবে থিটা প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে যদি আমরা করি, এক্স সমান হবে এ সাইন থিটা প্লাস ডেল্টা। তাহলে কেউ যদি সাম্য অবস্থান থেকে শুরু না করে, তার জন্য ডেল্টা আসবে, আর যদি কেউ সাম্য অবস্থান থেকে শুরু করে, তার জন্য ডেল্টার মানটা শূন্য হবে। তাহলে ডেল্টার মান শূন্য হবে সাম্য অবস্থানের জন্য, আর ডেল্টার মান অন্য কিছু হবে যদি সাম্য অবস্থান থেকে শুরু না করে। তাহলে আমরা কোনটাকে জেনারেল ফর্মুলা বলবো, এটাকে জেনারেল ফর্মুলা বলবো নাকি এটাকে জেনারেল ফর্মুলা বলবো? এটাকে আমরা জেনারেল ফর্মুলা বলবো, কেননা এখান থেকে এটা পাওয়া যায়। তাহলে আমাদের সরল ছন্দিত স্পন্দন কণার এটা কিসের সমীকরণ? এক্স এর সমীকরণ, এক্স এর সমীকরণ। তাহলে আমার সরণের সমীকরণ যদি আমি জিজ্ঞেস করি, তাহলে সরণের সমীকরণ হবে এটা। ওকে, তাহলে আমরা মোটামুটি পড়লাম। আজকের চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন, আগে বলে রাখছি তরঙ্গ হচ্ছে স্টুডেন্টদের জম, এই তরঙ্গটা মারাত্মক স্টুডেন্টদের জম। আর তরঙ্গ না বোঝার একটা কারণ হচ্ছে তারা সরলচন্দিত স্পন্দন মনে করে যে তারা বুঝে গেছে, কিন্তু আসলে তারা বুঝে নাই। তরঙ্গ না বোঝার একটা কারণ হচ্ছে একটাই, তরঙ্গ শুরু করতে হলে সরলচন্দিত স্পন্দনে বাপ হয়ে যেতে হবে। সরলচন্দিত স্পন্দনে যদি তুমি প্রো ম্যাক্স হতে না পারো, তাহলে তুমি তরঙ্গ বুঝতে পারবা না। আর আমাদের সমস্যাটা হচ্ছে আমরা তরঙ্গ শুরু করি, কিন্তু আমরা সরলচন্দিত স্পন্দনে প্রো ম্যাক্স হই না। আমরা মনে করি এটা সহজ, পারা যাবে, এই কারণে আমরা তরঙ্গটা বুঝি না। বুঝতে পেরে ভাই, কার বাপ কে? তরঙ্গ বাপ নয়, সরলচন্দিত স্পন্দনই বাপ। বাপলে পুরা বানাই দিলে কেমন হবে? আহারে। তাহলে আমরা কি কি বললাম? আমরা মোটামুটি বললাম দুইটা চিত্র দিয়ে যে আমার সরলচন্দিত স্পন্দনের জেনারেল ফর্মুলাটা বের করলাম, যে সরণ হচ্ছে এক্স হচ্ছে এ সাইন থিটা প্লাস ডেল্টা, এটা হচ্ছে আমার সরলচন্দিত স্পন্দনের সমীকরণ। আচ্ছা ঠিক আছে, ওকে, এখনো শেষ না, মজা, ডালের মজা তো নিচে, একটু খেয়াল রাখতে হবে, ডালের মজা নিচে। এখন আমরা দেখবো মজাটা। ওকে, যাই হোক, আমি প্রথম আরে গরম, প্রথম আসলে একটু ঠান্ডা ঠান্ডা ছিলাম এখানে, তো কম্বল টম্বল গায়ে দিয়ে আসলাম। এখন দেখি ক্লাস নিতে গিয়ে গরম লাগা শুরু করছে, ভেতর থেকে গরম চলে আসছে। আমি বুঝলাম না এটা কিসের গরম, আরে কিসের গরম বলো তো, এটা এত হট কেন আমি এখন বুঝলাম না। যাই হোক, তো হট লাগছে আর কি আমার একটু, তোমাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু হট লাগছে এখন। যাই হোক, তাহলে আমি একটু করে মুছে ফেলছি, একটু করে, বেশি না, একটু করে মুছে ফেললাম। এবার হচ্ছে একটা মজার জিনিস দেখাই, যেটা আমাদের জন্য খুবই দরকার, সরলচন্দিত স্পন্দন। আমরা কিন্তু এখনো ধারাবাহিকভাবে আছি, একটু খেয়াল করো, তোমাদের ভালো করে খেয়াল করো। সো কি বললাম এতক্ষণ ধরে কি প্রমাণ করলাম? এতক্ষণ ধরে আমি প্রমাণ করলাম এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, তারপর হচ্ছে থিটা প্লাস ডেল্টা। ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সে আগে থেকে কতটুকু সরে আছে, যেটার একটা লক্ষ্মী নাম হচ্ছে দশা। আগে থেকে তার কি দশা হয়েছে? আমরা বলি না ভাই তোমার আগে থেকে কেমন দশা ছিল, কি হালত ছিল, আগে থেকে তোমার কেমন দশা ছিল, এই দশা, এটাকে আদর করে ডাকি দশা। সাম্য অবস্থান থেকে সে আগে থেকে কতটুকু সরে আছে, সেটা হচ্ছে দশা বলি। যাই হোক, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের সরলচন্দিত স্পন্দনের সমীকরণ। একটু করে মনে হয় আমার ফ্রেমটা নড়ে গেছে, আমার মেন্টরস একটু খেয়াল করবে, এই মাইক্রোফোনের তারটা খুবই ছোট হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, একটু করে ফ্রেমটা ঠিক করো। ওকে, যাই হোক, এবার চলে আসো, খুবই মজার একটা জিনিস দেখাবো এখনই তোমাকে। তোমরা সবাই আমাকে একটু করে বলে দাও তো, সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলি? সময়ের সাথে সাথে যদি সরণ পরিবর্তিত হয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলি? তাহলে তাকে আমরা বেগ বলি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর যদি সময়ের সাথে সাথে কোণের পরিবর্তন হয়ে যায়, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে কৌণিক বেগ বলি। তাহলে আমি আরেকবার বলছি, সময়ের সাথে সাথে যদি সরণের পরিবর্তন হয়ে যায়, তাকে বলি রৈখিক বেগ। আর সময়ের সাথে সাথে যদি কোণের পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা বলি কৌণিক বেগ। তাহলে সময়ের সাথে কোনো কিছু পরিবর্তন হলেই বেগ। সময়ের সাথে সাথে যার গার্লফ্রেন্ড চেঞ্জ হয়, গার্লফ্রেন্ডের বেগ। সময়ের সাথে সাথে যদি কারো বয়ফ্রেন্ডের চেঞ্জ হয়, তাহলে হচ্ছে বয়ফ্রেন্ডের বেগ। সময়ের সাথে কোনো চেঞ্জকেই বেগ বলি, ভ্যালোসিটি। তাহলে সময়ের সাথে কোণের চেঞ্জ হলে
কৌণিক বেগ। তাই যদি হয় তাহলে এবার আমাকে একটা কথা বলো তো, তাহলে আমি যদি টিকে পাশে পাঠিয়ে দিই তাহলে ওমেগা সমান কি হবে? টিটা সমান হবে ওমেগা টি। ও মনু দেখো না, টিকে এ পাশে পাঠিয়ে দাও, ধরে পাঠিয়ে দাও, তাহলে ওমেগা টি সমান হবে থিটা। আলহামদুলিল্লাহ, খেলা তো শেষ। খেলা কেমনে শেষ দেখো না, এই যে টিটা, খেলা কেমনে শেষ দেখো না, এই যে টিটা, তাহলে এস সাইন, দেরি করো না, টিটার জায়গায় বসে দাও ওমেগা টি প্লাস ডেল্টা সমান এক্স, তাহলে তো খেলা শেষ। কি করছি আমি? জাস্ট টিটার জায়গায় ওমেগা টি বসিয়ে দিছি। তো ভাইয়া খেলা কেমনে শেষ হলো? টিটার জায়গায় ওমেগা টি বসাই দিলে খেলা কেমনে শেষ? কেমনে শেষ তুমি এবার নিজেই বলো কেমনে শেষ। দেখো একটু আগেই তোমাকে পড়াইছি, এই পুরা ফিজিক্সের দুনিয়াতে ইকুয়েশন কয় ধরনের ভাইয়া? 2 ধরনের। একটা হয় স্পেসের উপর, না হয় টাইমের উপর, আর না হয় দুইটার উপরে ডিপেন্ড করবে। তো এবার দেখো সেই জিনিসটাই কাজে লাগবে। দেখো আমার এই যে এখানে সরল ছন্দিত স্পন্দনের সরণটা কোনো টাইমের উপর ডিপেন্ড করছে না, কোনো টাইমের উপর ডিপেন্ড করছে না, তাই এটাকে আমরা বলি স্পেসের উপর ডিপেন্ড করছে, তো এটাকে আমরা বলি স্পেস ডিপেন্ডেন্ট। আর এখানে দেখো এই ইকুয়েশনটাতে দেখো এক্স এর মানটা কিসের উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে, তাই এটাকে আমরা বলি টাইম ডিপেন্ডেন্ট। কেন আমাদের স্পেস ডিপেন্ডেন্ট এবং টাইম ডিপেন্ডেন্ট বুঝতে হবে? কারণ হচ্ছে তোমার পরীক্ষায় হয় তোমাকে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, না হয় এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, হয় এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, না হয় এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তুমি বুঝতে পারবে কেমনে কোন সূত্র কখন অ্যাপ্লাই করব? এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে তোমার প্রশ্নে কি স্পেস নিয়ে দেওয়া আছে নাকি টাইম নিয়ে দেওয়া আছে। যদি টাইম নিয়ে দেওয়া থাকে তাহলে টাইম ডিপেন্ডেন্ট, আর যদি স্পেস নিয়ে দেওয়া থাকে তাহলে স্পেস ডিপেন্ডেন্ট। যেই সমীকরণটা সময়ের উপর নির্ভর করবে, সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, সময়ের উপর নির্ভর করবে, সেটা টাইম ডিপেন্ডেন্ট, টাইমের উপর নির্ভরশীল। আর যেই সূত্রটা টাইমের উপর ডিপেন্ড করবে না, সে থিটার উপর ডিপেন্ড করবে, এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করবে, সেটাকে বলি স্পেস ডিপেন্ডেন্ট। এতদিন ধরে ভাই আমরা সরল ছন্দিত স্পন্দনের সূত্র পড়ে আসছি, লাভ নাই, কোনো লাভ নাই। হাজার হাজার সূত্র, হাজার হাজার সমীকরণ, কোনো লাভ নাই। যদি তুমি এই জিনিসগুলো না বুঝো, বেসিক কোর লেভেল থেকে জিনিসগুলো বুঝতে না পারো, তাহলে তুমি তোমার পরীক্ষায় গিয়ে হাততালি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। কেননা পরীক্ষায় তোমাকে বলে দিবে না বাচ্চাদন এটা দিয়ে কর, বাচ্চাদন ওইটা দিয়ে কর। তোমাকে জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন দিবে, এই প্রশ্নটা ধরতে পারা। কেমনে ধরে? হাতে ধরাকে ধরতে পারা বলে না। একটা প্রশ্ন পড়ার পরে এক্স্যাক্টলি কোন ফর্মুলা দিয়ে অঙ্কটা মিলবে সেটা বুঝতে পারাটাকে বলে প্রশ্ন ধরতে পারা। আর এ ধরতে পারার জন্য দরকার হচ্ছে বেসিকগুলা। এখন তুমি একদম 100% আমি যদি এখন একটা তোমাকে প্রশ্ন করি, তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। প্রশ্নে যদি তুমি দেখো টাইমের মান দেওয়া আছে তাহলে টাইম ডিপেন্ডেন্ট দিয়ে করবা। প্রশ্নে যদি তুমি দেখতে পারো টাইমের মান দেওয়া নাই তাহলে স্পেস ডিপেন্ডেন্ট দিয়ে করবা। শুধু কি এক্স এর ইকুয়েশন এমন দেখা যায়? না, শুধু একটা ইকুয়েশনের জন্য এমন নয়, পুরো ফিজিক্সের সব ইকুয়েশনে দেখা যায়। ফিজিক্সের সব ইকুয়েশন এটা দিয়ে চলে। একটু পর তোমাকে দেখাবো বেগের ইকুয়েশনে, একটু পর তোমাকে দেখাবো ত্বরণের ইকুয়েশনে, একটু পর তোমাকে দেখাবো পুরো সরল ছন্দিত স্পন্দনের বাপ, এরপর তোমাকে দেখাবো তরঙ্গ। এই স্পেস এবং টাইম দিয়েই পুরো আমার এই চ্যাপ্টারটা শেষ। শুধু এই চ্যাপ্টার নয়, তরঙ্গ শেষ। শুধু তরঙ্গ নয়, ভৌতালোক বিজ্ঞান শেষ। পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, ভৌতালোক বিজ্ঞান, এই 3টা চ্যাপ্টারই এই স্পেস এবং টাইম ডিপেন্ডেন্ট দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে দেখো একদম বেসিক জিনিসটা তোমাকে দেখালাম যে একটা স্পেস ডিপেন্ডেন্ট আর একটা টাইম ডিপেন্ডেন্ট। কিতনা মজা, জ্যাদা মজা। এখনো কিন্তু মজা বাকি, পিকচার আবি বাকি হে। ওকে, পিকচার তো বাকি আছে, এবার দেখো ভালো করে, আরো বাকি আছে পিকচার, দেখো মজা করে দেখো। ওকে দেখো মনু দেখো না, দেখো মনু দেখো, এবার আসো মনু। তাহলে সরণের ইকুয়েশনটা শেষ। আমরা আগে ইকুয়েশনগুলো ডেভেলপ করে ফেলি, বিকজ ইকুয়েশন ছাড়া কিন্তু কিছুই করা যাবে না, ইকুয়েশন ছাড়া ফিজিক্সে আগানো যাবে না। সো ইকুয়েশনগুলো ডেভেলপ করতে হবে, তবে বুঝে। শুধুমাত্র আমাদের সিস্টেমটা কেমন জানো? আমাদের সিস্টেমটা হচ্ছে স্যার কত সুন্দর করে কষ্ট করে একটা সূত্র একটা প্রমাণ করে লাস্টে দিয়ে গিয়ে স্যার সুন্দর করে এরকম একটা বক্স করে দেয়। আর আমরা কখন যে এই বক্স আসবে, ও আল্লাহ বক্স আসতেছে না কেন, বক্স পাইলেই হইছে, এটা আর কি পড়তে হবে, এগুলা কি পড়বো, যে এটা পড়লে হবে। এই যে বক্স আসছে তো এটা পড়া শুরু করে দিই আমরা। আমাদের সমস্যা তো এই জায়গায়, স্যার এত কষ্ট করে প্রমাণ করে, এত কষ্ট করে পড়ায়, আর আমরা শুধু বক্স পড়ি। তো বক্স পড়ে তো তুমি কখনো রে ভাই, বক্স পড়ে তো কার পরিচয় কি, কে কোন জায়গা থেকে আসছে, কার মাকে, কার বাপকে, কার পরিচয় কি, সেটা তুমি বুঝতে পারবা না। আর বুঝতে না পারলে তুমি অঙ্ক করতে পারবা না।
বুঝতে পেরেছো? তো আমরা সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবার চলে আসো। যাই হোক, আজকে একটু ঢোল বেশি পিটাচ্ছি না, ঠিক আছে, ঢোল একটু কম পিটাইতে হবে। তো এবার আসো, আমরা জানি এটা ছিল আমাদের স্মরণ, এটাকে আমরা বলছি সরল ছন্দিত স্পন্দনের স্মরণ। তাহলে সিম্পল হারমোনিক মোশন এর স্মরণ হচ্ছে এটা। এবার বেগ বের করব, বেগ বের করবো আমরা, ভেলোসিটি। সো বেগ মানে কি রে? কিছুই না, বেগ মানে হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তন, সময়ের সাথে স্মরণের পরিবর্তন। তার মানে সময়ের সাথে স্মরণের পরিবর্তন, এটাকে আমরা বলি কি, ডিফারেন্সিয়েশন দিয়ে বলি রেট আর কি। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলি। তাহলে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা একটা কাজই করবো, এখানে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে ডিডিটি, ওই পুরা জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। আমানু ডিফারেন্সিয়েশন করে দিলে কি পাবা? দেখো না, এই যে দেখো না, আমরা তো জানি, আমরা ডিফারেন্সিয়েশন করতে জানি যে সাইনের ভিতরে বা কসের ভিতর বা কোনো কোণের ভিতর কেউ থাকলে সেই ধ্রুবকটা সামনে চলে আসে। তাহলে শু করে ওমেগা সামনে চলে আসবে। ডিফারেন্সিয়েশন তোমরা জানো, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাও আমি দেখাচ্ছি, কোনো ধ্রুবক থাকলে শু করে সামনে চলে আসবে, তারপর বাকিটা বসে যাবে, সাইন থাকলে কস হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করে দিলাম। এটাই হচ্ছে আমার বেগের সূত্র। তাহলে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিলাম, বেগের সূত্র পয়দা হলো। মন ভরে না, মন ভরে না, মন ভরে না আমার। কেন? কারণ হচ্ছে বেগের যে সূত্রটা বের করেছি, এই সূত্রটা টাইম ডিপেন্ডেন্ট। এখন তোমার মন ধরবে না, কারণ এখন তুমি জেনে গেছো ফিজিক্সে একটা টাইম ডিপেন্ডেন্ট আর একটা স্পেস ডিপেন্ডেন্ট, আর না হয় দুইটা একসাথে। এখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, স্পেস নাই। তোমার মন ভরে না, তোমার মন ভরে না। তুমি বলো স্পেস ডিপেন্ডেন্ট কোথায়? আমাকে স্পেস ডিপেন্ডেন্ট দেন। এখন তোমাকে স্পেস ডিপেন্ডেন্ট দিব, দেখো ভালো করে এবার কেন আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। তাহলে এটা হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট। খেলা, খেলা কারে কয় খেলা? ফিজিক্সের খেলা। এই খেলা যদি জানতাম তো আজকে ফিজিক্সের বস হইতাম। এই খেলা জানি না দেখেই তো আজকে ফিজিক্স পারি না। আফসোসকে বাত। দেখো ভালো করে, ভালো করে এবার দেখো। এবার হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে কিছুই করবো না, ভি সমান কি পেয়েছি? ওমেগা এ সাইন, সরি সাইন ছিল না, কস ছিল, কস ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এবার কি করব জানি না, আল্লাহ রক্ষা করো, জানি না, ভুলে গেছি, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া বলছিল মনে হয়, এই যে এক্স, এক্স হচ্ছে একটা স্পেস ডিপেন্ডেন্ট, এরপর টিটা, টিটা হচ্ছে একটা স্পেস ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যেহেতু স্পেস ডিপেন্ডেন্ট আনতে চাচ্ছি, স্পেস ডিপেন্ডেন্টকে চাচ্ছি, সো নিশ্চয়ই এখানে এক্সকে নিয়ে আসতে হবে, না হয় টিটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এক্সকে নিয়ে আসতে পারি, টিটাকে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা স্পেস ডিপেন্ডেন্ট পেয়ে যাব। তোমাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, কিভাবে তুমি এক্সকে নিয়ে আসবে? কিভাবে তুমি টিটাকে নিয়ে আসবে? তুমি একটু করে চোখ দাও না, একটু করে চোখ মারো না, এদিকে একটু চোখ মারো না। এদার দেখো, এক্স সমান কি লেখা আছে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে একটু চোখ মারো না, দেখো না কি লেখা আছে? কস ওমেগা টি প্লাস ডেল্টা, এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। ওরে ভাই, সাইন কস, আমরা যদি এখানে এক্স নিয়ে আসতে পারি, খেলা শেষ। কারণ আমরা এক্স মানে স্পেস ডিপেন্ডেন্ট, আমরা স্পেস ডিপেন্ডেন্ট বের করতে চাচ্ছি। এক্স নিয়ে আসতে পারলেই খেলা শেষ। তো এক্স কীভাবে আনবো? ওরে ভাই, কসকে সাইন বানাই দাও, এক্স চলে আসবে। কসকে সাইন বানাই দিলে এক্স চলে আসবে, কসকে সাইন বানাই দিলে এক্স চলে আসবে। ভাই কসকে কেন সাইন বানাই করে? আরে ভাই বর্গ করে দাও না, বর্গ করে দিলেই তো চলে আসে, শেষ খেলা। তাহলে কি বললাম? কসকে সাইন বানাইতে হবে, তাই বর্গ করে দিব। দেখো বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ করলে রুটও করে দিতে হবে, কারণ বর্গ তো নাই। তো তুমি বর্গ করছো, একটা অপরাধ করছো, তুমি ওটার কাপ পাড়া দিবা রুট করে। বর্গ করছি, বর্গ ছিল না, বর্গ করছি, বর্গ ছিল না, তাহলে একটা ভুল করছি, আবার কাপ পাড়া দিব রুট দিয়ে, ফলে বর্গ আর রুট চলে গিয়ে যে লাও সেই কদু হবে। কিন্তু আমার ফায়দা হয়ে যাবে, দেখো এ স্কোয়ার। তুমি বলো ভাই, কস স্কোয়ার টিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। তুমি বলো কস স্কোয়ার টিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ওহো, ভুল জায়গায় রুট দিয়ে দিলাম। ওকে, তাহলে তুমি বলো কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার। আল্লাহর খাস রহমত নাজিল হয়ে গেছে, সাইন চলে আসছে। তো সাইন চলে আসলে তো খেলা শেষ, সাইন চলে আসছে তো খেলা শেষ। ওমেগা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তুমি বলো রে ভাই, আমি বলবো না আর খেলা শেষ কিনা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কোনো টাইম আছে কি না? এখানে কোনো টাইম আছে কি না? এখানে কোনো টাইম নাই। এটা হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। আমাদের বইয়ে দেখো না, এই দুটো সূত্রই কিন্তু আছে। সরল চন্দ্রিত স্পন্দনে বেগের সূত্র এটাও পড়েছি, কিন্তু বুঝি নাই দুইটা সূত্র কেন পড়েছি, কার কাজ কি। এমনি ভাবছি আরে হুদাই স্যাররা মজা নিচ্ছে দুইটা সূত্র দিয়ে। না ভাই, হুদাই মজা নেয় নাই, হুদাই দুইটা সূত্র পড়ি নাই। একটা স্পেস ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট। এবং আমাকে বুঝতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করব। যদি আমার প্রশ্ন স্পেসের কথা বলে স্পেস ডিপেন্ডেন্ট, আমার প্রশ্ন টাইমের কথা বললে টাইম ডিপেন্ডেন্ট। এই কারণে দুইটা সূত্র পড়ছি আমরা। বুঝাতে পারছি? পুরা সরলচন্দ্রিত স্পন্দন, তরঙ্গ, ভৌত আলোক বিজ্ঞান এই একটা জিনিসের উপর চলে। এই একটা জিনিস যে বুঝে নাই সে কোনোটাই বুঝে নাই। এই কারণেই আমাদের 3টা কঠিন চ্যাপ্টারের নাম বলতে বললে সবাই বলে তরঙ্গ, ভৌত আলোক বিজ্ঞান, তরঙ্গ, ভৌত আলোক বিজ্ঞান। কঠিন 2টা চ্যাপ্টারের নাম হচ্ছে এই দুটাই। তার কারণ হচ্ছে স্পেস আর টাইম বুঝি নাই। আচ্ছা, শেষ। আর একটু করে যাব, একটু করে যাই, একটু বেশি না, একটু করে যাব। তাহলে দেখো, সরলচন্দ্রিত স্পন্দনের সরণ পড়েছি, স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট। সরলচন্দ্রিত স্পন্দনের বেগ পড়েছি, স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে বাপকে নিয়ে আসবো, বাপ। সরলচন্দ্রিত স্পন্দনের বাপকে নিয়ে আসবো, বাপ। যেই বাপকে তোমরা অনেক কষ্ট করে এনেছো, সেই বাপকে আমি আজকে সহজে নিয়ে আসবো। যেই বাপকে তোমরা অনেক কষ্ট করে এনেছো, আমার এখনো মনে পড়ে, আমার কষ্ট লাগে, কান্না চলে আসে। অনেক কষ্ট করে এনেছো তোমরা, আমি আজকে 1 সেকেন্ডে নিয়ে আসবো এখন সেই বাপকে। দেখো তোমরা, সরলচন্দ্রিত স্পন্দনের বাপ আসবে এখন। ওয়েলকাম। তাহলে এখন আমরা ত্বরণ দেখব। সো ত্বরণ, অ্যাক্সেলারেশন, ত্বরণ থেকে যার জন্ম সে হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের বাপ। সো ত্বরণ মানে হচ্ছে বেগের সময়ের সাথে বেগের পরিবর্তন, অথবা আরও ভালো করে বলা যায় যে ডাবল ডেরিভেটিভ অফ সরণ। তাহলে আমরা বলতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি ডাবল ডেরিভেটিভ অফ সরণ, অথবা সময়ের সাথে বেগের পরিবর্তন। তো সময়ের সাথে বেগের পরিবর্তন, তার মানে বেগকে ডিফারেন্সিয়েশন করে দেওয়া লাগবে, তাহলে ত্বরণ পেয়ে যাব। সো আমরা একটু আগেই দেখেছি বেগের ইকুয়েশন ছিল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই, জাস্ট একটা লাইন, এরপরেই বাপ চলে আসতেছে। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি, কোণের ভিতর কোনো ধ্রুবক থাকলে শু করে সে সামনে চলে আসবে আর বর্গ হয়ে যাবে। কেন? আরে আগে থেকে একটা ডাব্লিউ ছিল, আর একটা ডাব্লিউ আসছে, দুটা মিলে বর্গ। এই যে ডাব্লিউ স্কয়ার, তারপর এ, আর কস থাকলে মাইনাস সাইন হবে, কস থাকলে মাইনাস সাইন হবে ওমেগা টি প্লাস ডেল্টা। তো আল্লাহর খাস রহমত, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে এক্স। আল্লাহর আরো বড় খাস রহমত, শু করে নিচে নামাই দাও। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এটা কার সমীকরণ? এটা ত্বরণের সমীকরণ। দেখো না, একটু দেখো। ত্বরণের সমীকরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। আবার ত্বরণের সমীকরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এটাও ত্বরণের সমীকরণ, এটাও বলতে পারি ত্বরণ সমান এটা, ত্বরণ সমান আবার বলতে পারি এটা। তাহলে এই দুটা সমীকরণ কার? এই দুটা সমীকরণ ত্বরণের। সমীকরণ তুমি কার? আমি তো ত্বরণের। এরা জিজ্ঞেস করি তুমি কার? ও তো ত্বরণের। দেখছো কত খারাপ দুটা রেলে বসে আছে। কখন কোনটারই ইউজ করে? টাইম থাকলে ওরে ইউজ করে, স্পেস থাকলে ওরে মেরে দেয়। বাইরে ভাই সমস্যা আছে। টাইম থাকলে ওরে ইউজ করে, স্পেস থাকলে ওরে মেরে দেয়। তাহলে এটা টাইম ডিপেন্ডেন্ট, এটা স্পেস ডিপেন্ডেন্ট। এটা টাইম থাকলে মারে, এটা স্পেস থাকলে মারে। টাইম ডিপেন্ডেন্ট, স্পেস ডিপেন্ডেন্ট। কার সমীকরণ? ত্বরণের সমীকরণ। এখানেও দুটো ইকুয়েশন। হ্যাঁ, এখন আমরা বইয়ে দুটো ইকুয়েশন পড়ছি। হ্যাঁ, আমাদের স্যাররা দুটো ইকুয়েশন পড়াইছে, রাইট। একটা ছিল স্পেস ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট। ভাই পুরা এই চ্যাপ্টার তো দেখি স্পেস আর টাইমের লীলা খেলা। বাবা তোমার দরবারে সব স্পেস টাইমের খেলা। ওরে শুধু খেলা নয়, এবার বাপ আসবে। সবাই একটু মন্ত্রতন্ত্র পড়ো, বাপ আসতেছে। এখন বাপ আসবে, বাপ। সো দেখো বাপ আসতেছে, সবাই মন্ত্র পড়ো। সুমন্ত সু, বাপ চলে আসছে। দেখো বাপ চলে আসছে, দেখো এখনই বাপ চলে আসবে। কীভাবে আসবে বাপ? দেখো কীভাবে আসবে। এটা মুছে দাও। তো এটা মুছে দিলে, এটা মুছে দেওয়ার অর্থ হচ্ছে এই পাশে নিয়ে আসো। এই যে বাপকে এই পাশে নিয়ে আসো,
ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটার এই পাশে নিয়ে আসো শু করে, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ও পাশে 0 হয়ে গেল। এটাই হচ্ছে বাপ। দেখো সেই সমীকরণ চলে আসছে, জাস্ট আমি কিছুই করি নাই, আমি কিছুই করিনি, জাস্ট ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আর এটা সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এ পাশে নিয়ে আসছি, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটাই ছিল সরলচন্দ্রিত স্পন্দন কণার কি সমীকরণ? ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই ছিল সেই সমীকরণ যেটা স্টুডেন্টদেরকে বেশি পেইন দিছে, এটা বেশি পেইন দেওয়া একটা সমীকরণ ছিল, এটা বেশি পেইন দিছে স্টুডেন্টদেরকে। ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কিছুই ছিল না, এ পাশে ত্বরণ আছে আর ত্বরণ মানে ওমেগা স্কয়ার এক্স, তো দুইজনকে পাশাপাশি রাখলে কাটা শূন্য হবে আর কি। কারণ হচ্ছে দেখো না, এ পাশে ত্বরণ, তাহলে এটার ফিলিংসটা হচ্ছে এটাই, এ পাশে ত্বরণ আর এ পাশে হচ্ছে কি ত্বরণের নেগেটিভ মান, ত্বরণ মানে কত একটু আগে দেখছি, ত্বরণ মানে মাইনাস ওমেগা স্কয়ার এক্স আর এ পাশে আছে ওমেগা স্কয়ার এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স 0ই তো হবে, মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার 0ই তো হবে। তার মানে এই ইকুয়েশনটা ছিল বাপ ইকুয়েশন, এটাকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সরলচন্দ্রিত স্পন্দন। তো এটাও কিন্তু আমরা ত্বরণ থেকে নিয়ে আসতে পারি। শেষ, আর পড়াবো না আজকে, শেষ, পড়াবো না, আর পড়াবো না, শেষ একেবারে। দুটি কথার বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে কি কি পড়ালাম? স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, এটা দিয়ে আমরা কি কি দেখলাম? সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ আর বাপকে দেখলাম। সমীকরণ দেখে লাভ কি ভাই? সমীকরণ তো পরীক্ষায় আসে না। ফিজিক্স হচ্ছে একটা ছেঁকা দেওয়া সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে একটা ছেঁকা দেওয়া সাবজেক্ট। সারা বছর সমীকরণ পড়ায়, সমীকরণ প্রমাণ করে থিওরি পড়ায়, আর পরীক্ষায় গেলে সুন্দর করে দেয় বাস। সারা বছর সমীকরণ পড়ায়, থিওরি পড়ায়, পরীক্ষায় গেলে দেয় ম্যাথ। সারা বছর থিওরি পড়ায়, পরীক্ষায় আসে এমন ম্যাথ যার সাথে থিওরির কোনো মিল নাই। অবশেষে হাততালি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সুন্দর করে প্রশ্নের দিকে তাকিয়ে, অপলক দৃষ্টিতে প্রশ্নের দিকে তাকিয়ে সব বিশেষণে বিশেষায়িত করা ছাড়া কোনো কাজ নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা ওদিকে না যাই। সো আমরা একটু করে, যেহেতু বললামই ফিজিক্সে তোমাকে ছেঁকা দিবে, আমরা ছেঁকা দিতে চাই না, আমরা চাই তুমি ফিজিক্সে প্রেমে পড়তে বাধ্য হও। তাই এতক্ষণ ধরে যা যা পড়ছি, এই জিনিসটা কখনোই বরকত হবে না, এই জিনিসটাতে তুমি কখনোই বরকত পাবা না। এটা পুরাটাই একটা গার্বেজ এবং ওয়েস্ট হবে যদি তুমি একটা ম্যাথ না করো। কারণ পরীক্ষায় যে ম্যাথটা আসছে বারবার, সেই ম্যাথ করে তোমাকে সার্থকতা আনতে হবে। তাই তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারের শুভ উপসংহার টানতে হবে। এই চ্যাপ্টারের উপসংহার টানবো একটা ম্যাথ দিয়ে। সো সবাই চলে আসো সেই ম্যাথ। এই ম্যাথের নাম হচ্ছে জালি জালি। কারণ এই ম্যাথটা পরীক্ষায় এত বেশি আসছে, আমাদের বইয়ে তো কোন বোর্ডে আসছে সেটা লিখে দে। তো এই ম্যাথটা পরীক্ষা এত বেশি আসছে যে প্রশ্নের চেয়ে কোন বোর্ডে আসছে কতবার সেটা বড় হয়ে গেছে। প্রশ্নটা যদি হয় 3 লাইনের, তাহলে বোর্ডে আসছে 6 লাইন, এত বেশি আসছে এই অঙ্কটা। সো জালি, এটাকে বলা হচ্ছে জালি। যে সকল অঙ্ক বেশি বেশি আসবে ওইগুলোকে বলা হচ্ছে জালি। ওকে, দেখো, সো এই ধরনের একটা জালি ম্যাথ দেখো। আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে একটা সরলচন্দ্রিত স্পন্দনের সমীকরণ। তাহলে আমার সমীকরণটা দেওয়া আছে কত? সমীকরণটা দেওয়া আছে সরলচন্দ্রিত স্পন্দনের গতির সমীকরণটা দেওয়া আছে tan অর্থাৎ মেসি cos 6πt প্লাস π/3। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখতে পারো এই প্রশ্নটা কয়বার আসছে সেটা। সো আমি একেবারে হুবহু প্রশ্নটা দিয়ে দিয়েছি। এই প্রশ্ন এতবার আসছে যে টেস্ট পরীক্ষায় আসবেই অঙ্কটা, তোমাদের টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা আসবেই, tan cos 6πt প্লাস π/3। এরপর বলছে 3 সেকেন্ড পরে সরণ বেগ ত্বরণ কত। তা মোটামুটি আমরা সবাই পারবো, অঙ্কটা সহজ আছে। আমি একটু করে হিন্টস দিচ্ছি তোমাকে। আমাকে সমীকরণ দেওয়া আছে x = tan cos, তারপর 6πt, তারপর π/3। cos দিয়ে থাক, সাইন দিয়ে থাক, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে কি, ভাই আপনি তো পড়াইছেন x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে আপনি তো পড়াইছেন সাইনে, কিন্তু এখানে আছে cos। কিউ আপনি তো পড়াইছেন যে x এর সমীকরণে সাইন থাকবে a sin ওমেগা t প্লাস ডেল্টা, আর এখানে আছে cos। খুবই সিম্পল, এটা কোনো কথা হইল? একদম সহজ রে ভাই। দেখো না, x সমান আমি কি পড়াইছি, a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো ডেল্টার মানটা যদি কেউ π/2 বসাই, মানে কেউ যদি π/2 হয়, ডেল্টার মানটা আগে থেকেই π/2 সে সরে আসছে, তাহলে কত হবে?
তোমরাই আমাকে বলো সাইন 90 প্লাস থিটা তাহলে কস থিটা, তাহলে হবে সাইন 90 প্লাস থিটা তাহলে কস থিটা। তাহলে এক্স সমান কস হতেই পারে, এটা কোনো ব্যাপার না। এক্স এর ইকুয়েশনে কস থাকার অর্থ হচ্ছে তোমার আদি দশা, অর্থাৎ ওই যেটা ডেল্টা সেটা π/2 আর কি, আদি দশা এরকম π/2 ওয়ালা কিছু ছিল। তাহলে এক্স এর ইকুয়েশনে কস থাকতেই পারে, সাইন থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এটা দেখে অনেক স্টুডেন্ট ওবাজি নয় ভুল আছে স্যার, প্রশ্নে ভুল আছে স্যার, আমরা করছি স্যার সাইন দিয়ে, এখানে কস আছে, এরকম অনেকে বলার কোনো কারণ নাই, কস থাকতেই পারে। তোমার কসের দিকে দেখার দরকার নাই, সাইনের দিকে দেখার দরকার নাই, ট্যানের দিকে দেখার দরকার নাই, যদিও ট্যান থাকতে পারে না, কারণ ট্যান হচ্ছে সাইনোসাইডাল না, এগুলো নিয়ে তরঙ্গে পড়াবো ভবিষ্যতে, প্রিমিয়াম ক্লাস যদি নিই কখনো ওইখানে বিস্তারিত পড়াবো। এখন তো আমাদের একদিনে একটা চ্যাপ্টার দেখতে হয়, সময় স্বল্পতা। সো ভাই আমি কিছুই বলবো না, আমি একটা কথাই বলবো, এটা কি টাইম ডিপেন্ডেন্ট নাকি স্পেস ডিপেন্ডেন্ট? এটা কি টাইম ডিপেন্ডেন্ট নাকি স্পেস ডিপেন্ডেন্ট? এটা টাইম ডিপেন্ডেন্ট। সো টাইম ডিপেন্ডেন্ট হলে তোমাকে বেগের কোন ফর্মুলাটা বসাতে হবে? টাইম ডিপেন্ডেন্ট ফর্মুলা বসাইতে হবে। তো আমরা টাইম ডিপেন্ডেন্ট ফর্মুলা মনে নাও থাকতে পারে, তাই আমরা ডিফারেন্সিয়েশন করে দিব dx dt, তাহলে আমরা টাইম ডিপেন্ডেন্ট ফর্মুলা পেয়ে যাব। ডিফারেন্সিয়েশন থেকে যেগুলো আসে ওগুলো কিন্তু টাইম ডিপেন্ডেন্ট ফর্মুলা। সো ডিফারেন্সিয়েশন করে দিলেই হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে তুমি পাচ্ছ 6 সামনে এসে 60 হবে, কসকে করলে মাইনাস হবে, সাইন হবে, তারপরে ভিতরেরটা সেম রয়ে যাবে π/3। তো আমাকে বলছে 3 সেকেন্ড পরে, সো 3 সেকেন্ডের একটা কাজ আছে, এই টাইমের মানটা 3 বসাই দিবা, t = 3। টাইমের মান 3 বসানোর পর যেটা আসে ওটাই হচ্ছে বেগের মান। অনুরূপভাবে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিব, আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিলে আমি ত্বরণটা পেয়ে যাব, টাইমের মান 3 বসাবো, অঙ্ক শেষ। তাহলে দেখো অঙ্ক কিছুই না, আসলে জাস্ট একটু বেসিক থাকা লাগে। এক্সকে একবার ডিফারেন্সিয়েট করে দিলেই বেগ বের হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করে দিলে কি বের হবে? ত্বরণটা বের হবে। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। আবার অনেক সময় স্পেস ডিপেন্ডেন্ট দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, স্পেস ডিপেন্ডেন্ট দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। যেমন একটা এমসিকিউ প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবে, একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে শেষ করব আমাদের এই টপিকটা, একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে শেষ করব এই টপিকটা। ভালো করে খেয়াল করো, একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে শেষ করব এই টপিকটা। এমসিকিউ প্রশ্ন করেছে, এমসিকিউতে প্রশ্ন করেছে, আজকে মাইক্রোফোন আমার সাথে খেলা করছে, হে মাইক্রোফোন তুমি খেলা করিও না। এমসিকিউতে একটা প্রশ্ন করেছে, খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই ভালো লাগার একটা প্রশ্ন। বলছে আমাকে কি জানো, আমাকে বলছে এফ কত? ভাইয়া এফ মানে কি? এফ মানে হচ্ছে ভাইয়া কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। সো এই গ্রাফের সাথে আবার অ্যাপের সম্পর্কটা কোথায়? বাবা তোমার দরবারে পাগলের খেলা কেন? এই ফিজিক্স তো পাগলের খেলা না বুঝলে। তাহলে দেখো অ্যাপের সাথে ভাই এটার কোনো সম্পর্ক আছে? একটা স্টুডেন্ট যদি স্বাভাবিকভাবে এই প্রশ্নটা দেখে, প্রথমে তার কাছে যখন একটা স্টুডেন্ট প্রশ্নটা দেখেছে, প্রথমে সে দেখলো সরণ, ও সরণ, তাহলে এটা গতির প্রবলেম, এটা গতির প্রশ্ন। এরপর দেখলো সে ত্বরণ, ও এটা গতির প্রশ্ন, এটা 100% গতির প্রশ্ন, এটা 100% গতির প্রশ্ন। এবার যখন দেখে সে কম্পাঙ্ক খাইছে, গতির মধ্যে কম্পাঙ্ক আসলো কই? এ ভাই গতি মানে ডাইনামিক্স না, এই 3 নম্বর চ্যাপ্টার না, গতির মধ্যে কম্পাঙ্ক তো পড়ি নাই, ভুল আসছে মনে হয়। কী সব প্রশ্ন যে করে ভাই, হাবি যাবি, মাথা মোত্তা চান দিয়ে মান দিয়ে উড়া যায় আসলে। কিন্তু দেখো ভাই তুমি বুঝো নাই, বুঝলে কিন্তু এটা হইতো না। আমাকে তোমরা জাস্ট এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য কি দরকার দেখো, এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য একটা জিনিসই দরকার, আমি বেশি কিছু দরকার নাই। ওই যে বললাম না বেশি দরকার নাই, দুইটা জিনিসের দরকার নাই, একটা জিনিসই দরকার এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য। এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য বেসিক দরকার। বেসিকটা কেমন দেখো, একটু আগেই তোমাকে প্রমাণ করে দিলাম, ত্বরণ মানে হচ্ছে -ω²x। এটাকে আমরা বলতে পারি y, এটাকে আমরা বলতে পারি x, আর এই পুরা জিনিসটাকে আমরা বলতে পারি m। অথবা মাইনাসটাকে যদি ইনক্লুড নাও করো, মাইনাসটাকে ইনক্লুড না করলে তখন কি বলবা? তখন বলবা -m। এই পুরা জিনিসটাকে m বললাম, -m। তাহলে y সমান -mx, y সমান -mx এর গ্রাফ কেমন রে? ওরে ভাই মজা, y x আর মজা, y x আর মজা, কেমন মজা? খুব মজা। এই যে দেখো এটা হচ্ছে y সমান mx এর গ্রাফ, পজিটিভ ঢালের গ্রাফ। আর নেগেটিভ হলে মনে রাখবা ঢাল মানে কি রে, কে কত উঁচু বা কে কত নিচু,
উঁচু হলে পজিটিভ ডাল আর নিচু হলে নেগেটিভ ডাল, তাহলে এটা উঁচুতে উঠতেছে, তাহলে এটা পজিটিভ ডাল, আর নিচে নামলে সেটা নেগেটিভ ডাল। এই যে নিচে নামলে সেটা নেগেটিভ ডাল, তাহলে এটা মুইচা দাও, তাহলে এটা কি হবে? এটা হবে নেগেটিভ ঢাল, তাহলে এটা হবে y সমান মাইনাস mx এর গ্রাফ। তাহলে y সমান যদি আমরা বলি a আর x সমান যদি আমরা বলি x, তাহলে আমার এটা কি বুঝায়? এটা ঢাল কি বুঝায় বলো তো? y সমান যদি হয় a, x সমান যদি হয় x, তাহলে m ঢাল বুঝাচ্ছে, মাইনাস তো নিয়ে নিলাম, নিচের দিকে নিয়ে নিলাম, তাহলে এখন m ঢাল বুঝাবে ওমেগা স্কয়ার, তাহলে এটা ঢালতে ওমেগা স্কয়ার বুঝায়। আর আমরা তো একটু আগেই বললাম ওমেগা মানে টুয়াইস পাই f, আমরা সবাই আমরা তো ইন্টার সেকেন্ড ইয়ার আমরা জানি ওমেগা সমান টুয়াইস পাই f, তাহলে এখান থেকে f এর সম্পর্কটা পেয়ে যাচ্ছি আমরা। জাস্ট কিছুই করতে হবে না, অঙ্কটা এখনই দেখাই দিচ্ছি। এটা ছিল আমার 2, এটা ছিল আমার 4, তাহলে তুমি বসাও a সমান মাইনাস ওমেগা স্কয়ার x, এর মান 4 আর মাইনাস ওমেগা স্কয়ার x এর মান 2, তাহলে ওমেগা স্কয়ারের মান কত? ওমেগা স্কয়ারের মান হচ্ছে -2, যদিও -2 চলে আসছে, -2কে আবার রুট করে দিলে যাই হোক ওমেগার মান কত আসবে? √2 আসবে, মাইনাস চলে আসবে, একটু ঝামেলা হবে। তো এখানে আমরা ওই যে ঢাল দিয়ে করলে কিন্তু মাইনাসটা আর আসে না, আমরা যদি এটা ঢাল বের করি তখন আর মাইনাসটা আসে না, মাইনাসটা কিন্তু তোমার গ্রাফে আসে না। তো আমাদেরকে কিন্তু ইকুয়েশন দেয় নাই, গ্রাফ দিয়েছে, তাহলে গ্রাফে কিন্তু মাইনাসটা নিয়ে নিছি ঢাল দিয়ে, তাহলে আমরা শুধু 2 নিব, √2, তাহলে আমার ওমেগার অ্যান্সার হচ্ছে √2। তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত? শেষ। তাহলে এটা সমান যদি √2 হয় তাহলে ফ্রিকোয়েন্সির মানটা হবে, দূরও মার্কার খেলা শুরু করছে, √2/2f, এবং এমসিকিউর অপশনে এটাই ছিল, তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতে এটা ছিল। বোর্ড পরীক্ষার একটা এমসিকিউ এত কঠিন হলে তা আমার বাচ্চারা যাবে কই? এখানে তো বেসিক লাগবে, তাহলে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে √2/2 আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা আজকে এত টাইম চলে গেল, এখন আমাকে মেন্টরসরা দেখালো 10:20 হয়ে গেছে। এ ভাই কি বলো, 10:20 হয়ে গেছে এত তাড়াতাড়ি? কি পড়াইলাম আজকে? কিছুই তো পড়াই নাই, একটা লাইন বলছি আর 10:20 হয়ে গেছে আজকে। আরে মাথা মুথা খারাপ। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যা যা পড়াইছি একবার সামারি দিয়ে দিচ্ছি। তাহলে কি কি পড়াইছি প্রথম দিক থেকে পুরো বোর্ড একবার সামারি দিয়ে দিই, তারপরে ক্লাসটা শেষ করব। তাহলে তোমরাই বলো কি কি পড়াইছি, একটু করে বলে ফেলো। যাই হোক সমস্যা না, আমাদের মূল জিনিসটা শেষ করতে পারছি, আগামী দিন তরঙ্গটা শুরু করতে পারবো। স্বচ্ছন্দিত স্পন্দনের মূল জিনিসটা শেষ। সো আমরা প্রথম দিকে পড়ছি স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, তারপরে কি পড়ছি? একটা মার্কার্স, স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, এর পরবর্তীতে আমরা স্পেস ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট পড়েছি। এর পরবর্তীতে কণার নাচানাচি পড়েছি। কণার নাচানাচি একটা হলে সরল ছন্দিত স্পন্দন, একাধিক হলে তরঙ্গ। কণার নাচানাচি থেকে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন বৃত্তাকার গতি। বৃত্ত দিয়ে প্রমাণ করেছি স্মরণের ইকুয়েশন, বেগের ইকুয়েশন, ত্বরণের ইকুয়েশন। স্মরণের মধ্যে দুটি ইকুয়েশন, বেগের মধ্যে দুটি ইকুয়েশন, ত্বরণের মধ্যে দুটি ইকুয়েশন, একটা স্পেস ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট, একটা স্পেস ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট, একটা স্পেস ডিপেন্ডেন্ট, একটা টাইম ডিপেন্ডেন্ট। এর পরবর্তীতে বের করেছি বাপকে, আমাদের একটা বাপ ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওইটা। সো আমাদের আগামী দিন তরঙ্গের ক্ষেত্রে বেসিক্যালি এই ইকুয়েশনগুলো কাজে দিবে। এই ইকুয়েশনগুলো ছিল একটি কণার জন্য। সো এবার যদি একাধিক কণা থাকে তাহলে তার জন্য ইকুয়েশনটা কেমন হবে? এই একাধিক কণা থাকলে যে ইকুয়েশনটা পাবো সেটাকে বলছি তরঙ্গ। সো কিভাবে ইতিটা টেনেছি দেখো, কিভাবে আমি আমার উপসংহার করেছি। একটা কণার জন্য পড়েছি, এবার একাধিক কণার জন্য বুঝতে পারবো। তো আমার টার্গেট ছিল তরঙ্গে যাওয়া, আমি তরঙ্গে গিয়েছি, এবার একাধিক কণার জন্য যেতে পারলে তরঙ্গ। সো আগামী দিন দেখাবো একাধিক কণার জন্য কিভাবে ইকুয়েশনগুলো একটা একটা করে আসে। সো আজকে কিন্তু আমরা এগুলো আগেও পড়ছি, বাট আজকে একটু নিউ ফ্লেভার্স দিয়ে, ডিফারেন্ট ফ্লেভার্স দিয়ে আমি বানানোর ট্রাই করছি। সো তোমরা একটু করে জানাও আমার ক্লাস সবাই বুঝতে পারছো কিনা, আর একটু করে মেনশন করে দাও, সবাইকে শেয়ার করতে থাকো, কেননা শেষ মুহূর্তে মেনশন এবং শেয়ারে তোমার লাভ হবে। তোমার ফ্রেন্ডরা যারা এখন আসে নাই তারা পরবর্তীতে এসে এটা দেখতে পারবে। আর আজকে পার্টিসিপেন্ট কম ছিল নাকি কমে গেছে, কোনটা? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তো আমাদের মিশন শুরু করতে হবে, রিমুভ মিশনটা আর কি। যাই হোক, তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দাও।